मैंने तो तुम लोगों को पहले ही बोला था कि पिक्चर टट्टी है, लेकिन तुम लोगों ने बड़ा बात सुना नहीं और तुम लोग पिक्चर देखने आ गई। अब तुम लोगों को समझ में आई? अभी तो तुम लोगों को यह सूखा हुआ गू तो खाना ही पड़ेगा। एक्चुअली मैं ये कॉकटेल 2 पिक्चर मैंने इसलिए किया है क्योंकि दिस इज माई अनऑफिशियल बायोपिक। आई एम एज इरिटेटिंग एज माई कैरेक्टर इन रियल लाइफ, and the thing I have done to transition to Telugu cinema from Kannada cinema is exactly like this what I have done in Cocktail. যাই হোক, জোকস অ্যাপার্ট, চলে আসবো সিনেমার রিভিউতে। ককটেল 2 মানে আমি কি বলেছিলাম আপনাদেরকে যে ফার্স্ট পার্ট লিখেছিল ইমতিয়াজ আলী, সেই ডেপথ আশা করবেন না। এই ছবিটা লিখেছে লাভ রঞ্জন। তো কীরকম হবে বুঝে নিন। প্রথম কথা দেখুন, লাভ রঞ্জন নিজের একটা জোনের মতো ছবি বানায়, আমি সেটা বলছি না, সেটা আমার দেখতে মজাই লাগে। বাট প্রবলেম কোথায় হয়ে যায় যে আপনি টোনটা ওরকম ছবিটা, কিন্তু আপনি খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করছেন, ঠিক আছে, রিলেশনশিপ নিয়ে মানে খুব ডিপে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনি যে রেজলিউশনসগুলো নিয়ে কথা বলছেন সেগুলো বড্ড সারফেস লেভেলের আর কি, ঠিক আছে। এবং পুরো জিনিসটা এমনভাবে আপনি প্লে আউট করছেন যেটা আর কি ওই নুয়ান্সটা অবধি পৌঁছাতে পারছে না। তাহলে কি দরকার ওইটার মধ্যে যাওয়ার? লাভ রঞ্জন তো কোনোদিনও ডেপথে ঢুকে কথা বলে না, কেওড়ামি দেখায়। তো সেখানে আপনি ইমতিয়াজ আলীর মধ্যে ডেপথ যদি তার রাইটিংয়ে খুঁজতে যান, সেটা মানে সে করতে যায়, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। ওই একজন ডিরেক্টর নিজের নিজস্বতাটা ছেড়ে অন্য লোককে কপি করতে গেলেই সেটা হবে। এবার লাভ রঞ্জন এটা লিখেছে, সেটার জন্য একটা গন্ডগোল আছে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, ইমতিয়াজ আলীর ছবিটাও যদি আমরা দেখি, ককটেল 1-এর কথা বলছি, তো ওটাও যে অ্যাকচুয়ালি রিগ্রেসিভ ছবি কিন্তু ছিল, ওটাও কিন্তু কোনোভাবে প্রগ্রেসিভ ছবি না। আমি কেন বলছি, সুরজ বারজাতিয়া যখন এই হাম সাথ সাথে এইসব সিনেমা বানাতো, দেখবেন ওখানে দেখাতো কি যে ওয়েস্টার্ন যে মহিলা আছে, ঠিক আছে, একটু প্রগ্রেসিভ মহিলা যে আছে, বা আপনি मैंने प्यार किया তো দেখবেন যে চাকরি করে, মডার্ন ক্লোথস পরে সে তার মানে খারাপই হবে। আর যে ইন্ডিয়ান অ্যাটায়ার পরছে, ভদ্র ঘরেলু, সে ভালো হবে। সেই ছবিতে লাস্ট মানে সে হচ্ছে মেন নায়িকা, আরেকজন হচ্ছে ভ্যাম বেসিক্যালি, ঠিক আছে। এটা मैंने प्यार किया তো দেখতে পাবেন, হাম সাথ সাথে তো দেখতে পাবেন, এইগুলোতে এটাই দেখাতো। এবার সুরজ বারজাতিয়া নিজের একটা স্টাইলে দেখাতো। ইমতিয়াজ আলীর ককটেল যেটা লিখেছিল পার্ট 1, সেটাও কিন্তু এই সেম জিনিসই করে, যে দীপিকার থেকে ওর প্রতি ও অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে বিকজ ও ঘরেলু, ও ইন্ডিয়ান, সাদা সিধে শান্ত। মানে ছেলেরা মস্তি করবার সময় ভেরোনিকার মতো মেয়ের সাথে মস্তি করবে, কিন্তু তারপরে গিয়ে মীরার মতো মেয়েকে বিয়ে করবে। বেসিক্যালি এটাই বক্তব্য ছিল ওই ছবিটা। ওই ছবিটাও কিন্তু কোনো দিক থেকে প্রোগ্রেসিভ নয় যদি ভালো করে ভেবে দেখে। ওই সুরজ বারজাতিয়ার জিনিসই আবার করে দেখাচ্ছে। হ্যাঁ, সেটাকে একটা ডেফিনেটলি কুল ভাইব দিচ্ছে, এ করছে। বাট ওখানে ককটেল 1-এ স্ট্যান্ড আউট ক্যারেক্টার ছিল হচ্ছে ভেরোনিকার চরিত্রটা, যে বাইরে থেকে ওরকম দেখাচ্ছে যে ফ্ল্যামবয়েন্ট প্রচন্ড ক্যারেক্টারটা, বাট ভিতরে শি হ্যাজ আ গুড হার্ট। তো সেই যে ব্যাপারগুলো ছিল, বা অ্যাটলিস্ট 3টে ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রি, বা ওদের মধ্যে যে ব্যান্টার্সগুলো বা গান ছিল, বা যেভাবে শ্যুট করা হয়েছিল ছবিটাকে, সব কিছু মিলিয়ে ছবিটা বেরিয়ে গেছিলো। বাট অ্যাকচুয়ালি যদি মেসেজিংটা দেখেন, ওই ছবিটারও রিগ্রেসিভ। আর এটা তো রেজ বেট, এই লাভ রঞ্জনে তো চিরকালই রেজ বেট করার অভ্যেস। এটা বেসিক্যালি হচ্ছে ওই একটা সেই কি হতো না, ইমোশনাল অত্যাচার না কি একটা হতো, যে আপনার পার্টনারের উপর সন্দেহ আছে, আপনি আরেকটা কোনো তৃতীয় ব্যক্তিকে রাখলেন, যে আপনি এর লয়্যালটি টেস্ট করে দেখুন, এর লয়্যালটি টেস্ট করে দেখুন যে এ সত্যিকারের মানে বিয়ে করতে চাইছে কিনা, এ কিরকম হ্যান ত্যান, এটা আরেকজন টেস্ট করে দেখবে। তো গল্পটা এরকমই, যে রশ্মিকা বেসিক্যালি এর সাথে নাকি বহুদিন ধরে সম্পর্কে আছে, শাহিদের সাথে। শাহিদ বিশাল বড় একটা রেস্টুরেন্ট ওনার আর কি। তো এবার এর সাথে সম্পর্কে আছে, লং ডিস্টেন্সের জন্য ঝামেলা চলছে। এবার এরা গেছে ইটালিতে ঘুরতে, সিসিলিতে। এবার সেখানে গিয়ে এই কৃতির সাথে দেখা হচ্ছে, অ্যালি বলে ক্যারেক্টারটার নাম। এবার ও ওকে বলছে যে ভাই তুমি টেস্ট করে দেখো আমার বয়ফ্রেন্ডকে, যে কি মানে জোর করে আমাকে বিয়ে করছে নাকি সত্যি আমাকে ভালোবাসে, লয়্যালটি টেস্ট করো, ঠিক আছে। এবার কৃতি করতে গিয়ে এবার কৃতি ওর প্রেমে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে গল্প। যা যা আগে ইন্টারনেটে থিওরি ঘুরছিল না, যারা যারা লোকে এই সিনেমাটাকে নিয়ে থিওরি বানিয়েছিল, তারা অনেক বেশি ভেবে ফেলেছিল, বেশি এক্সপেকটেশন রেখে ফেলেছিল, ঠিক আছে। খুব পাতি গল্প আর কি, খুবই পাতি গল্প। আর আমি যে গল্পটা বলে দিলাম, লোকে বলবে কেন স্পয়লার দিলে? ভাই তোমরা যদি সিনেমা এটা হলে গিয়ে দেখো না, তার থেকে গু খেয়ে নাও। রশ্মিকা মান্দানা এই ছবিতে যা ইরিটেটিং ক্যারেক্টার পেয়েছে না, মানে এর থেকে ইরিটেটিং ক্যারেক্টার হতে পারে না। মানে কি ফালতু একটা, প্লাস মানে এত বছর ধরে নাকি ওরা রিলেশনে আছে, কোনো কেমিস্ট্রি ওয়ার্ক করছে না শাহিদ কাপুরের সাথে, প্লাস ওর অ্যাকসেন্ট, ওই তো ট্রেলার টিজারেই বোঝা যাচ্ছিল জঘন্য। রশ্মিকার মানে পুরো মিসফিট এই চরিত্রটার জন্য, জাস্ট যেহেতু পপুলার বলে, সাউথে পপুলার হিট ছবি, প্লাস এই ফিল্ম লাইনে জ্যোতিষবিদ্যা ইত্যাদি খুব এরা মানে, জানেন তো। তো রশ্মিকাকে নিয়ে ছাওয়া হিট হয়ে গেছিলো, চলো এটাও রিপিট করে দেবো। তো এই ধরনের মেন্টালিটি থেকেই এই কাস্টিং ইত্যাদিগুলো করা হয়। এটা কিন্তু আমি আপনাদেরকে অনেস্টলি বলছি, এই যে সিনেমার নাম কেউ কে দিয়ে খালি সিনেমার নাম রাখে, এই করে, এরা কিন্তু বিশাল মানে জ্যোতিষবিদ্যাতে বিশ্বাস করে আর কি। তো সেখান থেকে আর কি সুপারস্টিশন থেকেই কাস্টিংটা করেছে বলে আমার মনে হচ্ছে। নাহলে রশ্মিকার থেকে
অনেক অনেক বেটার হিরোইন এই রোলটার জন্য বলিউডেই আছে, তারা হয়তো পপুলার হতো না হলেও, বাট মানে এইটা বেটার পুল অফ করে দিতে পারতো যার চরিত্রটার ডিমান্ড ছিল। তো সেখানে রশ্মিকা তো পুরো মিসফিট। দেখুন কৃতি স্যাননকে খালি ওই তার বোল্ডনেসটাকে বিক্রি করে, এটা তো একটা ছবি 2.5 ঘন্টা রান টাইমে ছবি তো আপনি চালাতে পারবেন না। কৃতি ইজ দ্য অনলি গুড থিং ইন দ্য ফিল্ম, তবু বলতে পারেন। আর শাহিদ কাপুরকে নিয়ে আমার কিছু বলার নেই, শাহিদ কাপুরকে নিয়ে আমি বলে বলে হাঁপিয়ে গেছি। শাহিদ কাপুর এখানে একটা মোস্ট ক্লুলেস টাইপের ক্যারেক্টার, বেসিক্যালি দুটো মেয়ে ক্যারেক্টারও রেড ফ্ল্যাগ, আর শাহিদ কাপুরের ক্যারেক্টারটা কিরকম মানে কিরকম একটা ক্যারেক্টার আর কি, ও রেড ফ্ল্যাগ বেসিক্যালি, ঠিক আছে। তো ও ক্যারেক্টারটাও আমার পোষায়নি। আর শাহিদ কাপুর কি খুব প্রচণ্ড অথার ব্যাক যদি রোল থাকে, মানে যেরকম হ্যাদার, ঠিক আছে, কামিনে, এই ধরনের চরিত্র পেলে তখনও ফাটাবে। না হলে ওকে বেসিক চরিত্র দিলে রমকম স্পেসের মধ্যে ও কোনো ওই একটা স্টেরিওটাইপ অ্যাক্টিং আছে ওটাই করে, ঠিক আছে, তার মধ্যে কোনো, আর ছবিটা রাইটিং অ্যাকচুয়ালি এত খুবই দুর্বল, তো তাই জন্য একেবারেই স্ট্যান্ড আউট করতে পারে না। তো শাহিদ কাপুরের পারফরমেন্স যে খুব ভালো সিনেমার মধ্যে সেটা নয়। শাহিদ কাপুর বয়স কম, আবার ওখানে আজকাল তো বলিউডে ভিএফএক্স প্রচুর এসে গেছে, ছবির বাজেটও প্রচুর। এই ছবিটার যা বাজেট মানে ইন্টারনেটে পড়বেন, জানি না সত্যি না মিথ্যা, অনেক সময় তো বুস্ট আপ করে বলে এরা মার্কেটিংয়ের জন্য, বাট শাহিদ কাপুরকে এইসব ভিএফএক্স দিয়ে, প্লাস শাহিদ কাপুর মেনটেনও করে, বাট প্রচুর ফিল্টারিং, এই স্কিন ফিন এরকম লোকে থাকে 45 বছর বয়সে, হয় কোনোদিনও সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে স্কিনের কি অবস্থা হয়েছে। তো প্রচুর ফিল্টারিং হ্যান ত্যান করে মেকআপ ফেকআপ করে, প্লাস কিছুটা তো মেনটেন অবশ্যই করছে একটা মানে কম বয়সী সাজার চেষ্টা, তো সেটা করছে। তো শাহিদ কাপুরের সিরিয়াস রোল ওই কবির সিং এর পরে ওগুলো রিপিট করতে গেল, ওগুলো ওয়ার্ক করলো না, এই ছবিটারও কি হবে ভগবান জানে। তো দেখা যাক শাহিদ কাপুর এরপরে কি করে আর কি। মানে শাহিদ কাপুরের স্ক্রিপ্ট সিলেকশন, মানে ওর থেকে আমি বলবো আমাদের ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করে। মিঠুন দার ছেলে মিমো ওর থেকে ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করে শাহিদ কাপুরের থেকে, অ্যাটলিস্ট হিট তো দিয়ে দিয়েছে হন্টেড দিয়ে। কাপুরের পরের ইন্টারভিউতে জ্ঞানের বাণী শুনতে পাবো, আবার স্ক্রিপ্ট সিলেকশন হ্যান ত্যান এইসব নিয়ে, কমার্শিয়াল ডিসিশন হ্যান ত্যান এইসব নিয়ে শুনতে পাবো খুব শীঘ্রই আবার নেক্সট পডকাস্টে। আর ওকে মিথ্যে কথা বলে ছবিটা করিয়ে নিয়েছিল এই সেই, এসবও শুনতে পাবো। তো এসব চলতেই থাকবে। তো যাই হোক, তো পারফরমেন্স নিয়ে আর সিনেমা নিয়ে কিছু বলার নেই। মানে ছবিটা সেকেন্ড হাফে, স্পেশালি ফার্স্ট হাফে তবু তো আচ্ছা, ছবিটা দেখুন প্রোডাকশন ভ্যালু খুবই ভালো, ঠিক আছে, সেটা তো খরচা করেছে ওরা, ওরকম ফরেন লোকেশনে পুরো শ্যুট করেছে, তো সেই সব রয়েছে। তো সেই জন্য ফার্স্ট হাফটা তবু একটা হিউমার ইত্যাদি তবু ছিল বলে ঠিক আছে। সেকেন্ড হাফে তো ছবিটা জাস্ট ডিরেল করে যায়, সেকেন্ড হাফে যা খুশি তাই হচ্ছে, টানছে, ড্র্যাক করছে। সেকেন্ড হাফটাতে ভালো লাগবে না, চলছে তো চলছে, শেষ হতে চাইছে না, ওয়ার্ক করছে না, লাস্টে গিয়ে হঠাৎ করে জ্ঞান দিচ্ছে শাহিদ কাপুর হ্যান ত্যান। তো মানে একেবারেই মানে ছবিটা নুয়ান্স তো নেই, একটা যে ফান এন্টারটেনিং ছবি হবে সেটাও নেই। আর যেটা বললাম রশ্মিকা তুম মুঝে ক্যোঁ প্যার করতে হো এই চলছে, মানে আপনার কান ঝালাফালা হয়ে যাবে বেসিক্যালি। তো ওভারঅলে আমার ককটেল 2 জঘন্য লেগেছে। আমি যেটা প্রেডিক্ট করেছিলাম ট্রেলার লেভেল থেকে যে ছবিতে গন্ডগোল হবে, এবার ম্যাডক টিকিট ফিকিট কেটে কিছু করলেও করতে পারে। যাই হোক, তো এই সিনেমাটা দেখতে গেছিলাম, তার আগে ইঠার টিজার দেখেছি, সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে, তো সেটা নিয়ে পরবর্তীতে কথা বলছি। ওর যাই হোক, এই ছিল ককটেল 2 নিয়ে আমার রিভিউ। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যদি দেখেছেন ছবিটা। আর যদি ভাবছেন হলে গিয়ে দেখবেন তাহলে ডোন্ট গো, এটাই বলবো। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।